এইসব কি আদ্রিয়ান? প্রজেক্টে এত ভুল হয়েছে কেন? আপনাকে প্রত্যেকদিন কতবার করে বলা হয় যে প্রত্যেকটা প্রজেক্ট চেক করে দেওয়ার জন্য? ম্যাডাম, এই ফাইলটা আমি রেডি করি নাই। এই ফাইলটা রেডি করেছেন আপনি নিজেই। অযথা কেন আমার নামে দোষারোপ করেছেন? আমার প্রত্যেকটা ফাইল সূক্ষ্মভাবে দেখে এরপরে আপনাকে দিয়েছি। আপনি নিজে ভুল করে আমাকে এভাবে মারবেন, এটা কিন্তু একদম ঠিক না। আমি তোমাকে মারতেই পারি কারণ আমি এই অফিসের বস, তো আমার একটা অধিকার আছে। তুমি যদি কাজটা খারাপ করো তাহলে তোমাকে আমার মারার প্রয়োজন, তাই আমি মেরেছি। আমি যেদিন এই অফিসে জয়েন করেছি ওই দিন থেকে আপনি এইরকম ব্যবহার করতেছেন আমার সাথে। আপনার আব্বু মাঝে মধ্যে অফিসে আসে, কই উনি তো কখনো বলে নাই যে আমার কাজে খারাপ কিছু দেখেছে। আব্বু তোর কাজ খারাপ দেখবে কি করে? তুই তো আব্বুকে নিজের বস করে রেখে। আর তুই ভুলে যাস না কিন্তু একটা কথা, তুই আমার হাজবেন্ড, তো আমি তোর সাথে যা ইচ্ছা তাই করতে পারবো। হ্যাঁ, আমি জানি। আর আপনি কিসের জন্য এরকম করতেছেন এটাও জানি। সামান্য টাকার জন্য এরকম করতেছেন আমার সাথে। একদিন দেখবেন এই টাকা আপনাকে পরিশোধ করে দিয়ে এরপরে এই অফিস থেকে বিদায় নিব। তুই তাও আবার এই অফিস থেকে বিদায় নিবি? তুই জানিস আমি তোকে কত বছরের জন্য ওই টাকাগুলো দিয়ে কিনে রেখেছি? এই দেখ স্ট্যাম্প পেপার। এই বলে ওয়াজিহা টেবিলের উপরে স্ট্যাম্প পেপারটা ছুঁড়ে ফেলল। আদ্রিয়ান টেবিলের উপরে থাকা স্ট্যাম্প পেপারটা হাতে নিয়ে পুরোটা পড়ার পর ওয়াজিহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই রকমটা তো কথা ছিল না। আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছি। জাস্ট আপনি বলেছেন যে 1 বছর আমাকে রাত দিন কাজ করতে হবে। আমি গত 6 মাস ধরে রাত দিন কাজ করতেছি, আর আজকে কিনা আপনি এখানে দেখাচ্ছেন 5 বছরের জন্য আপনি এরকম করে রেখেছেন। সামান্য মাত্র এতটুকু দেখে অবাক হয়েছিস? আরো তো অনেক কিছু আছে, ওইগুলো আস্তে আস্তে তোকে দেখাবো। এখন তুই আমার সামনে থেকে চলে যা, তোকে দেখতে ইচ্ছে করতেছে না। আদ্রিয়ান ওয়াজিহার সামনে থেকে চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তেছে আর মনে মনে বলতেছে, কেন যে এরকম একটা মেয়ের কাছ থেকে টাকাগুলো নিতে গেলাম, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একে তো ডিভোর্সি মেয়ে, আবার যাকে আমি বিয়ে করেছি সামান্য মাত্র 5 লক্ষ টাকার জন্য, তাও আবার 1 বছরের টাইম। কিন্তু এখন দেখতেছি 5 বছর লেখা। এই 5 বছরে তো আমার জীবন তেনা তেনা বানিয়ে ছেড়ে দিবে। আদ্রিয়ান এসব কথা চিন্তা ভাবনা করতেছে। হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার দুলাভাই কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে আদ্রিয়ানের দুলাভাই বলতে লাগলো, আদ্রিয়ান, তুমি এখন কোথায় আছো? তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। কেন দুলাভাই, কি হয়েছে? আপনি হঠাৎ করে আমার সাথে দেখা করতে চাইতেছেন? কোনো সমস্যা হয়েছে নাকি আপুর? না, তেমন কোনো সমস্যা হয় নাই। আর এখন তোমার আব্বু একদম সুস্থ আছে। 4-5 মাস ওষুধ খাইলে একদম ঠিক হয়ে যাবে। তাহলে আপনি হঠাৎ আমার সাথে দেখা করতে চাইতেছেন, এটার কারণ কি? আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন হঠাৎ কেন দেখা করতে চাইতেছেন? আসলে আদ্রিয়ান, আমার কাছে কিছু জিনিসপত্র আছে। এই জিনিসপত্রগুলো বিক্রি করে দিয়ে তোমাকে টাকা দিব। গত 1 বছরের মধ্যে তুমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ, একটা দিনও রেস্ট নিতে পারো না। সামান্য 5 লক্ষ টাকা অফিস থেকে লোন নেওয়ার কারণে এরকমটা হয়েছে তোমার। প্লিজ এই টাকাগুলো নিয়ে তুমি তোমার ম্যাডামকে দাও। বাকি টাকাগুলো আমি কয়েক মাসের ভেতরে ম্যানেজ করে ফেলবো। দুলাভাই, আমাকে নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না। যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছেন এই জিনিসপত্রগুলো আপনি আপুর কাছে দিয়ে দেন, আর বলবেন যে এইগুলো ফিরিয়ে দিয়েছি আমি। আব্বু আম্মু এই জিনিসপত্রগুলো আপুকে বানিয়ে দিয়ে গেছে। আমি চাই না এইগুলো বিক্রি করতে। আর আমার তো সময় প্রায় শেষ হয়ে এসেছে। 6 মাসের উপর হয়ে গেছে, আর মাত্র 5 মাসের মতো রয়েছে। এই 5 মাস একটু কষ্ট করে কাটিয়ে দিতে পারবো। আর এখন আমার তেমন কষ্ট হয় না, জাস্ট খাওয়া দাওয়াটা নিয়ে একটু কষ্টে আছি। এটা কয়েকদিনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপরে আবার আগের মতো হয়ে যাব আমি। আমি তো জানি তুমি অনেক কষ্ট করতেছ। তোমার যাতে একটু কষ্ট কমে যায় তার জন্যই তো আমি এমনটা করতেছি। প্লিজ আদ্রিয়ান, তুমি টাকাগুলো নাও। তুমি যদি এই টাকাগুলো নিয়ে তোমার বসকে দাও তাহলে তুমি আর একটু সময় পাবে। আর আমি তোমার আব্বু আম্মুকে কথা দিয়েছিলাম যে তোমার দেখাশোনা করে রাখবো। কিন্তু এখন আমার কি সৌভাগ্য, তুমি নিজেই আমার এবং আমার স্ত্রীর দেখাশোনা করতেছো। তোমার বোন খুবই ভাগ্যবতী, তুমি জানো, তোমার মতো একটা ভাই পেয়ে। হ্যাঁ, আমি জানি আমাকে নিয়ে আপু আপনার কাছে অনেক কথাবার্তা বলে। আমার পক্ষে যতটুকু সম্ভব
আপুকে আমি ততটুকুই দিতেছি। আর আমি একলা একটা মানুষ, আমার আর কত খরচ হয়। আপনি এই জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে যান। আমি যাতে শুনতে না পাই আপনি একটা জিনিসও বিক্রি করেছেন। ঠিক আছে, আমি তাহলে এখন চলে যাইতেছি আদ্রিয়ান। আর তুমি যদি সময় পাও তাহলে কালকে একটু এসে তোমার বোনকে দেখে যেও। আমি তোমার বোনকে বলবো রান্না করে রাখার জন্য। ঠিক আছে দুলাভাই, এখন তাহলে ফোন রাখলাম। ম্যাডাম যদি দেখে আবার চিল্লাচিল্লি করবে। আচ্ছা, তাহলে ফোন রাখো। এই বলে আদ্রিয়ান কল কেটে দিল। আদ্রিয়ান টেবিলের উপরে ফোনটা রেখে টেবিলের সাথে কপালটা ঠেকিয়ে কি যেন চিন্তা ভাবনা করতেছে। এমন সময় আদ্রিয়ানের কেবিনের ভিতর প্রবেশ করলো ওয়াজিহা। আদ্রিয়ান ওয়াজিহাকে দেখতে পেল না। এইদিকে ওয়াজিহা আদ্রিয়ানের মাথাটা আরো শক্ত করে চেপে ধরলো। এদিকে আদ্রিয়ান তার মাথাটা উঠাতে পারছে না। প্রায় 1-2 মিনিট পর তার মাথাটা ওঠাতেই আদ্রিয়ান বলতে লাগলো, কি হয়েছে ম্যাডাম? আপনি এইভাবে আমার মাথায় হাত দিয়ে রেখেছিলেন কেন? তাহলে তোমাকে কি করব? তোমাকে সেই কখন থেকে ডাকাডাকি করে যাচ্ছি, তুমি তো অন্যমনস্ক হয়ে কি যেন চিন্তা ভাবনা করতেছো। তোমার এই রকম চিন্তা ভাবনা কিন্তু একদম করা ঠিক না। হ্যাঁ আমি জানি আমার এই রকম চিন্তা ভাবনা করা একদম ঠিক না, কিন্তু আপনার হঠাৎ ব্যবহার ভালো, হঠাৎ ব্যবহার খারাপ, এটা এমন কেন? আপনি কি ক্যারেক্টার লুজ নাকি যে আপনার ব্যবহার এই রকম ভালো খারাপ? মিস্টার আদ্রিয়ান, আশেপাশে মানুষ আছে তাই আপনাকে কিছু করলাম না। আমার কেবিনে অপমান করে আপনার ওই অপমান সহ্য করে নেন, কিন্তু লজ্জা শরম থাকে না তখন আমার সামনে। কিন্তু এখন আমি চাই না যে সবার সামনে আপনাকে অপমান করতে, কারণ আপনি খুব ভালো একজন লাইনম্যান। যাই হোক, এই ফাইলগুলো দেখা শেষ করে এরপরে আমার কেবিনে দিয়ে আসবেন। আর যদি একটা ফাইল ভুল হয় তাহলে আপনার মাথা ফাটাবো, এই বলে দিলাম। এই বলে ওয়াজিহা ওইখান থেকে চলে গেল। এদিকে আদ্রিয়ান একটা ফাইল খুলে কাজ করতে লাগলো। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়াল নেই। এমন সময় পাশের কেবিন থেকে মরিয়ম বলতে লাগলো, কি আদ্রিয়ান ভাইয়া, খাওয়া দাওয়া করবেন না নাকি? হ্যাঁ খাওয়া দাওয়া করব, টাইম হোক, এরপরে আমি খাওয়া দাওয়া করে আসব। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখুন, 2:15 বাজে, আর আপনি বলতেছেন এখনো টাইম হয় নাই। আদ্রিয়ান মরিয়মের সাথে খাওয়া দাওয়া করার জন্য চলে আসলো ক্যান্টিনে। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে। এমন সময় আদ্রিয়ানের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বড় বোন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে আরিশা বলতে লাগলো, কি রে আদ্রিয়ান, তোকে যে তোর দুলাভাই গহনা দিতে গিয়েছিল, তুই গহনাগুলো নিসনি কেন? গহনা নিয়ে আমি আর কি করব? আর বছর তো প্রায় শেষ হয়ে গেছে, আর 5টা মাস আছে। ওই 5 মাস এমনিতেই কাটিয়ে দিতে পারবো। তাহলে এই 5 লক্ষ টাকা শোধ হয়ে যাবে। তাই বলে তুই গহনাগুলো নিবি না? টাকাগুলো তো তোর, তুই গহনাগুলো নিয়ে নে। গহনাগুলো বিক্রি করে টাকাগুলো তোর কাছে রেখে দিস। আরে লাগবে না, যখন আমার টাকার প্রয়োজন হবে তখন আমি তোমাকে ফোন দিব, তখন না হয় তুমি কখনো একটু বিক্রি করে আমাকে টাকা দিও। আদ্রিয়ান আরিশার সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে কল কেটে দিল। আদ্রিয়ান খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে চলে আসলো তার কেবিনে। সবগুলো কাজ শেষ করতে করতে রাত 11টা বেজে গেল। ফাইলগুলো ওয়াজিহার কেবিনে রেখে চলে আসলো তার কেবিনে। চেয়ারের সাথে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সকালে দারোয়ানের ডাকে ঘুম থেকে উঠে পড়ল আদ্রিয়ান। ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো তার কেবিনে। গতকালকে আর হোস্টেলে যেতে পারে নাই। এইদিকে ওয়াজিহা সকাল সকাল চলে আসলো তাদের অফিসে। এসে দেখে আদ্রিয়ান বসে বসে কি যেন চিন্তা ভাবনা করতেছে। আদ্রিয়ানকে এত সকালে দেখে ওয়াজিহা চলে আসলো আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার আদ্রিয়ান, আপনি এখনো অফিসে কি করেন? আর গতকালকে বাড়িতে যান নাই নাকি? না ম্যাডাম, গতকালকে বাড়িতে যাই নাই। আপনার পুরো কাজ কমপ্লিট করে দিয়ে এরপরে এখানে ঘুমিয়ে পড়েছিলাম, আর কাজ শেষ করতে করতে রাত 1টা বেজে গিয়েছিল। গুড, এইরকমই তো চাই আমি। আপনি যাতে এইভাবেই কাজ করেন প্রত্যেকদিন। আপনার কাজের দক্ষতা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। আপনাকে কয়েকটা অফিসে যেতে হবে। ওই অফিসগুলোতে ঘুরোঘুরি করে আমাদের মালের প্রিপারেশন কেমন, তারা কিভাবে কাজ করতেছে ওইগুলো দেখে আসতে হবে। আমাদের স্টকে অনেক মাল পড়ে আছে, এই মালগুলো বিক্রি করতে হবে। এই জিনিস তো আমার দেখার দায়িত্ব না, এই জিনিস দেখার দায়িত্ব হচ্ছে ম্যানেজারের। আপনি আমাকে কেন বলতেছেন? তুমি নিশ্চয়ই ভুলে যাও নাই আমি তোমাকে 5 বছরের জন্য এখানে রেখেছি। আমি যা বলবো তাই তাই করতে হবে, আর আমার কথা না শুনলে শাস্তি তো অবশ্যই আছে। ওয়াজিহার কথা শুনে আদ্রিয়ান চুপ করে রইল। এইদিকে ওয়াজিহা আদ্রিয়ানকে আবারও
উদ্দেশ্য করে বলতে লাগলো। এই নেন, এখানে কয়েকটা কোম্পানির ভিজিটিং কার্ড আছে। এই কোম্পানিগুলো আপনি দেখে আসবেন আমাদের মালপত্র কেমন চলাচল করতেছে। আমি তাদেরকে ফোন দিয়ে বলে দিতেছি, আপনি তাদের ওই অফিসে যাবেন। ঠিক আছে, আপনি বলে দেন, আমি এখনই চলে যাইতেছি। এই বলে আদ্রিয়ান যে চলে যেতে যাবে এমন সময় ওয়াজিহা আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আপনি একটু এইদিকে আসেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে, একটু কাছে আসেন। আদ্রিয়ান কি যেন মনে করে ওয়াজিহার কাছে যেতেই ওয়াজিহা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আদ্রিয়ানের গালে ঠাস করে চড় মারল। আদ্রিয়ান ওয়াজিহার দিকে তাকিয়ে আছে। এদিকে ওয়াজিহা আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই চড়টা মেরেছি কারণ জানেন, গতকালকে আপনি বাড়ি যান নাই এটার জন্য, আর আজকে থেকে রাত 10টা পর্যন্ত কাজ করবেন এবং বাড়িতে চলে যাবেন। আপনি খুব ভালো করেই জানেন আমি হোস্টেলে থাকি, সো আমার বাড়িঘর নেই, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে থাকতে পারবো। আর অফিসে থাকলে আপনার যদি সমস্যা হয় তাহলে বলতে পারেন। হ্যাঁ, আমার সমস্যা আছে। আপনি আমার সাথে আমাদের বাড়িতে থাকবেন আজকে থেকে। এখন যান, আর দুপুর 2টার মধ্যে আমি যাতে অফিসে দেখতে পাই আপনাকে। আদ্রিয়ান গালে হাত দিয়ে চলে আসলো নিচে। গেটের বাহিরে যেতে যাবে এমন সময় দারোয়ান আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আদ্রিয়ান, তুমি কি বাড়ি যাও না নাকি? গত 6 মাস ধরে দেখছি তুমি অফিসে অনেক কঠোর পরিশ্রম করতেছো। ম্যাডাম কি তোমাকে এইরকম কঠোর পরিশ্রম করতে বলেছে নাকি? চাচা, এই কথাগুলো আমি আপনাকে অন্যদিন বলবো, আজকে যাই। আমার কয়েকটা অফিস ভিজিট করতে হবে, ওই অফিসে যেতে যেতে সময় লাগবে। 9টা বেজে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে তুমি। আদ্রিয়ান চলে আসলো রূপকথা গ্রুপ অফ কোম্পানিতে। তাদের প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখতে লাগলো এবং ওই অফিসের সিওর সাথে কথা বলে ঘুরতে লাগলো। প্রত্যেকটা অফিস ঘোরাঘুরি শেষ করে দুপুর 2টার দিকে চলে আসলো তাদের অফিসে। আদ্রিয়ান সোজা চলে গেল ওয়াজিয়ার কেবিনে। গিয়ে দেখে একটা ভদ্রলোকের সাথে কথা বলছে ওয়াজিয়া। এটা দেখে আদ্রিয়ান যে চলে আসতে যাবে এমন সময় ওয়াজিয়া বলতে লাগলো। আপনি ভেতরে এসে বসেন, উনি এক্ষুনি চলে যাবে, ওনার কাজ শেষ। আদ্রিয়ান ভিতরে গিয়ে বসে পড়ল। লোকটা আরো 4-5 মিনিট কথাবার্তা বলে ওইখান থেকে চলে যেতেই ওয়াজিহা আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আপনি তাদের সাথে কথাবার্তা বলে এসেছেন? তারা কি বলেছে? আমাদের কোম্পানি থেকে কবে মাল নিবে? আমাদের কোম্পানি থেকে ওনারা কয়েকদিন পর এসে মাল নিয়ে যাবে। এখন তাদের স্টকে অনেক মাল পড়ে আছে, ওইগুলো বিক্রি করে এরপরে আসবে। ও আচ্ছা, তাহলে তো আমাদের আরো মাল স্টকে রাখা দরকার। নতুন মাল স্টকে রাখলে তাদের অবশ্যই পছন্দ হবে। ওয়াজিহা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে। এদিকে আদ্রিয়ান ওয়াজিহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ম্যাডাম, গতকালকে তো সব কাজ শেষ করে ফেলেছিলাম, আজকে যদি আমাকে ছুটি দিতেন তাহলে আমি একটু আমার আপুর সাথে দেখা করে আসতে পারতাম। কেন? তোর আপুর সাথে দেখা করতে হবে কেন? আর তোর আব্বু আম্মু কোথায়? তাদের সাথে দেখা করবি না? হ্যাঁ, তাদের সাথেও দেখা করে আসব। যদি আজকে আপনি ছুটি দিতেন তাহলে খুবই ভালো হতো। ঠিক আছে, যা, তোকে আজকে ছুটি দিলাম। আর রাত 10টার মধ্যে তোকে যাতে আমাদের বাড়িতে দেখি। হোটেল থেকে সবকিছু নিয়ে আমাদের বাড়িতে চলে আসবি। আপনাদের বাড়িতে গেলে আপনার আব্বু অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে, তখন আমি আপনার আব্বুকে কি বলবো? তখন তুই কি বলবি এটাও তোকে বলে দিতে হবে নাকি? আমি যে তোকে বিয়ে করেছি তুই এটা বলবি। আর আব্বু অনেক আগে থেকে জানে আমি যে তোকে বিয়ে করেছি। ও আচ্ছা, আপনার আব্বু জানলে তো আর কোনো সমস্যাই হবে না। আমি রাত 8টার মধ্যে আপনাদের বাড়িতে চলে যাব। এই বলে আদ্রিয়ান চলে আসলো অফিসের বাইরে। একটা রিক্সা নিয়ে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তার বোনের বাড়িতে। কলিং বেল দিতেই তার বোন এসে দরজা খুলে দিল। আদ্রিয়ানকে দেখে বলতে লাগলো। ভেতরে আয় আদ্রিয়ান, অনেকদিন পর এসেছিস আর অনেকটা শুকিয়ে গেছিস। ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নাকি? ঠিক মতো খাওয়া দাওয়া করি, আর অফিসে একটু কাজের চাপ বেশি তো, তাই আর কি একটু টেনশনে থাকতে হয়। তোর অবস্থা কেমন? আর দুলাভাই কোথায়? দুলাভাইকে যে দেখছি না। তোর কথা শুনে তোর দুলাভাই একটু বাইরে গেছে মুরগি নিয়ে আসতে। তুই এখানে বস, আমি রান্না বসিয়ে দিচ্ছি। আচ্ছা। আদ্রিয়ান সোফা দিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর বাড়ির ভিতরে প্রবেশ করলো আদ্রিয়ান এর দুলাভাই। আদ্রিয়ান তার দুলাভাইকে দেখে বলতে লাগলো। দুলাভাই কেমন আছেন? আর এইসব মুরগি আনতে কে বলেছে? আমার জন্য ডাল ভাত রান্না করলেই তো হতো। তুমি অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছো, তোমাকে যদি ভালো মন্দ না খাওয়ায় তাহলে কেমন দেখায় না? তোমাকে ভালো মন্দ খাইয়ে মোটা তাজা করতে হবে।
সামনে তো আবার তোমার বিয়ে দিতে হবে। আমার বিয়ে নিয়ে চিন্তা করবেন না, আগে নিজেরা সুস্থ হন আর আপুকে আগে সুস্থ করি, এরপরে না হয় আমি আমার বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করব। তোমার বোন এখন পুরোপুরি সুস্থ আছে। তোমাকে তো ওই দিন বললাম শুধু ঔষধ ঠিক মতো খাইলে তোমার বোন পুরোপুরি সুস্থ হয়ে যাবে না। তোমার বোনকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি তো আছি। একটা মাত্র বোন, তাকে নিয়ে টেনশন করব না তো কাকে নিয়ে টেনশন করব? আর সে ছাড়া আমার তো আর কেউ নেই যে আমি তাদেরকে নিয়ে টেনশন করব। আমি তো আছি, তুমি চিন্তা করো না। চলো, তোমার বোনের রান্না শেষ হয়েছে, খাওয়া দাওয়া করে নিই। রহিম, আদ্রিয়ান আর আরিশা মিলে খাওয়া দাওয়া করে নিল। আদ্রিয়ান বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা 6টায় চলে আসলো হোস্টেলে। সবকিছু নিয়ে ওয়াজিয়াতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যা 7টায় চলে আসলো ওয়াজিয়াতের বাড়িতে। কলিং বেল দিতেই ওয়াজিহার আম্মু এসে দরজা খুলে দিল। আদ্রিয়ানকে দেখে বাড়ির ভিতরে নিয়ে আসলো। আদ্রিয়ান বাড়ির ভিতরে প্রবেশ করে দাঁড়িয়ে আছে, এমন সময় ওয়াজিয়ার আম্মু এসে বলতে লাগলো, কি ব্যাপার আদ্রিয়ান, এখানে দাঁড়িয়ে আছো কেন? ওয়াজিহা রুমে আছে, তুমি ওয়াজিহার রুমে চলে যাও। আচ্ছা, আমি যাইতেছি। এই বলে আদ্রিয়ান চলে আসলো ওয়াজিয়ার রুমের সামনে। এসে দেখে ওয়াজিয়া বিছানায় শুয়ে আছে। ওয়াজিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, ভিতরে প্রবেশ করতে পারি? হ্যাঁ, ভেতরে আয়। আর তোকে না বললাম 8টার সময় আসার জন্য? 1 ঘন্টা আগে চলে এসেছিস কেন? আসলে ম্যাডাম, হোটেল থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি তো, আর ঘড়ির দিকে খেয়াল করি নাই, তাই আর কি 1 ঘন্টা আগে চলে এসেছি। আমি কোথায় থাকবো একটু দেখিয়ে দিলে ভালো হতো। নিচে বিছানা করে থাকবি, আর এখন বিছানা করার দরকার নেই। যখন ঘুমাতে আসবো এরপরে তখন বিছানা করবি। তোর কাছে তো সবকিছু আছেই। হ্যাঁ ম্যাডাম, আমার কাছে সবকিছু আছে। এই বলে আদ্রিয়ান সোফায় বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল তার বোন আরিশাকে। আরিশা কলটা রিসিভ করতে আদ্রিয়ান বলতে লাগলো, আরিশা আপু, আমি চলে এসেছি, আমার জন্য চিন্তা করো না, সকালবেলা কল দিব। এখন ফোন রাখলাম। আচ্ছা, আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরের দিকে যত্ন নিস, অনেক শুকিয়ে গেছিস। আচ্ছা, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি একদম সুস্থ আছি, আমার কিছুই হবে না। এই বলে আদ্রিয়ান কলটা কেটে দিল। কল কাটার বেশ কিছুক্ষণ পর ওয়াজিহা বলতে লাগলো, বাহির থেকে খাওয়া দাওয়া করে এসেছিস নাকি খাওয়া দাওয়া করবি? আদ্রিয়ান কোনো কথা বলতেছে না দেখে ওয়াজিহা আর কিছু বলল না। রাত 10টা, সবাই খাবার টেবিলে বসে আছে। এইদিকে আদ্রিয়ান সোফায় বসে ফোন টিপতেছে। খুব ক্ষুধাও লাগছে, কি করবে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে ওয়াজিহার আব্বু ওয়াজিহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে ওজিহা, আদ্রিয়ানকে নিয়ে আসলি না কেন? ছেলেটা মনে হয় না খেয়ে আছে, তাকে ডাক দিয়ে নিয়ে আয়। আমরা সবাই এখানে খাচ্ছি আর সে বসে থাকবে ঘরেই। আপু, সে খাওয়া দাওয়া করেছে, এখন নাকি সে খাবে না। আমি জিজ্ঞেস করে এসেছিলাম। তোকে আমি যেটা বলেছি তুই সেটা কর, যা আদ্রিয়ানকে ডেকে নিয়ে আয়। ওয়াজিহা চলে আসলো চুপচাপ। তার রুমের ভিতরে এসে দেখে আদ্রিয়ান তার একটা হাত পেটে আর একটা হাত চোখে রেখে চুপচাপ শুয়ে আছে। এটা দেখে ওয়াজিহা আদ্রিয়ানের কাছে এসে বলতে লাগলো, কিরে, এখানে শুয়ে আছিস কেন? চল নিচে খাওয়া দাওয়া করবি আমাদের সাথে, আব্বু তোকে ডেকেছে। আদ্রিয়ান চুপচাপ উঠে ওয়াজিহার সাথে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে আছে, এমন সময় ওয়াজিহার আব্বু বলতে লাগলো, আদ্রিয়ান, তোমার আব্বু আম্মু কেমন আছে? তুমি তাদেরকে নিয়ে এরপরে এই বাড়িতে চলে আসতে। বিয়ে যেভাবেই হোক, বিয়ে তো হয়েছে, এটা তো আর আমরা অস্বীকার করতে পারবো না। আসলে ওনারা গ্রামের বাড়িতে থাকে তো, তারা গ্রাম থেকে শহরে আসতে চায় না, তাই আর কি আমি তাদেরকে নিয়ে আসি না। ও আচ্ছা, তাহলে তোমরা কয়েকদিন পর না হয় গ্রাম থেকে ঘুরে আসো, সাথে ওয়াজিহাকে নিয়ে যাও। অজিহা তার শ্বশুর বাড়ি দেখে আসুক। আদ্রিয়ান চুপচাপ বসে আছে, কিছু বলতেছে না। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর হাসি মুখে ওয়াজিহার আব্বুকে বলতে লাগলো, তা তো অবশ্যই নিয়ে যাব, অফিসের কাজ একটু কমে যাক, এরপরে না হয় নিয়ে যাওয়া যাবে। আদ্রিয়ান এসব কথাবার্তা বলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো তার রুমে। নিচে বিছানা করতে লাগলো। বেশ কিছুক্ষণ বিছানা করা শেষ করে বসে আছে, এমন সময় ওয়াজিহা রুমের ভিতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিয়ে বসে আছে। এদিকে আদ্রিয়ান ওয়াজিহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আই এম রিয়েলি সরি, আসলে আমার খুব ক্ষুধা লাগছিল তো, তাই আর আমি না করি নাই, খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আদ্রিয়ান এসব কথাবার্তা বলে নিচে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর ওয়াজিহা আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কালকে সকালে আমাদের গোডাউন থেকে অনেক মালপত্র যাবে, ওখানে অনেক কাজ আছে।
এখন ঘুমিয়ে পড়, কালকে সকালে আমি ডেকে দেবো তোকে। ঠিক আছে, আমাকে ফজরের সময় একটু ডেকে দিয়েন। আমি ফজরের নামাজ পড়ে এরপরে অফিসে চলে যাব। এই বলে আদ্রিয়ান বিছানায় ঘুমিয়ে পড়ল। এদিকে ওয়াজিহা বিছানায় শুয়ে শুয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে, গত 2 বছর ধরে একদিনও গ্রামে যাই নাই। এই ছেলেটার মা বাবার জন্য মায়া হয় না নাকি? আমি তো দেখি প্রত্যেক মাসে কাকে যেন টাকা পাঠায় অনেক, নিশ্চয়ই তার গ্রামের বাড়িতে টাকা পাঠায়। যাই হোক, কয়েকদিন পর যাব, এরপরে দেখে আসবো তার গ্রামের বাড়িটা। ওয়াজিহা এসব কথাবার্তা বলতে বলতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠল সকাল 8টায়। উঠে দেখে আদ্রিয়ান নিচে নেই, তার বিছানার পাতি গুছিয়ে রেখে দিয়েছে এক সাইডে। ওয়াজিহা ফ্রেশ হয়ে চলে আসলো নিচে, এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে। ওয়াজিহাকে দেখে তার আব্বু বলতে লাগলো, কিরে ওয়াজিহা, জামাই বাবা তো সকাল সকাল বের হয়ে গেছে, তুই কি কিছু বলেছিস নাকি যে তাকে সকাল সকাল অফিসে যেতে হবে? হ্যাঁ আব্বু, আমি কালকে রাতে বলেছিলাম তাকে সকাল সকাল অফিসে যাওয়ার জন্য। আজকে কিছু মাল ডেলিভারি হবে তো, তার জন্য আর কি তাকে বলেছিলাম আগে থেকে সবকিছু রেডি করে রাখার জন্য। তাই বলি তুই জামাই বাবাকে আগে আগে পাঠিয়ে দিবি? সে তো কোনো খাবার খেয়েও যায়নি, জাস্ট 1 গ্লাস পানি খেয়ে চলে গেছে। তার জন্য চিন্তা করো না, সে বাহির থেকে খাবার খেয়ে নিবে। মাঝে মধ্যে তো এইরকম করে, বাড়ি থেকে খাবার খেয়ে নেয়। ও আচ্ছা, তারপরেও বাড়ি থেকে খাবার খেয়ে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, বাইরের খাবার তো তেমন ভালো না। হ্যাঁ, এটা ঠিক বলেছো। আচ্ছা, আমি যাওয়ার সময় তার জন্য খাবার নিয়ে যাব, দুপুরে যাতে খেতে পারে। ওয়াজিহা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে খাওয়া দাওয়া করে চলে আসলো সকাল 10টার দিকে অফিসে। এসে দেখে 5টা গাড়ি এসে বসে আছে। আদ্রিয়ান 5টা গাড়িতে মালগুলো ভরে দিতেছে। ওয়াজিহা অফিসে প্রবেশ করতে দেখে 5টা অফিসের মালিক এসে বসে আছে। ওয়াজিহা ভিতরে প্রবেশ করে তাদেরকে সালাম দিয়ে তাদের সাথে কথা বলতে লাগলো। কথাবার্তা বলা শেষ করে তাদের কাছ থেকে টাকা নিয়ে পুরো গোডাউনের মাল তাদের কাছে বিক্রি করে দিল। এইদিকে আদ্রিয়ান সবগুলো মাল গাড়িতে ভরে দিয়ে প্যাকিং লিস্ট করে দিয়ে পাঠিয়ে দিল তাদের কাছে। প্রত্যেকটা গাড়ি একে একে যেতে লাগলো। সব গাড়ি যাওয়ার পর আদ্রিয়ান চলে আসলো ওয়াজিহার কেবিনে। ওয়াজিহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, প্রত্যেকটা মাল গাড়িতে দেওয়া হয়ে গেছে, আর গোডাউনে অল্প কিছু মাল রয়েছে। ওই মালগুলো বিক্রি করতে পারলেই সম্পূর্ণ হয়ে যাবে খালি পুরো গোডাউনটা। আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হয়েছে। আমি তো আর গোডাউনের দিকে যাই নাই, তুমি তো সব নিজে থেকেই দিয়েছো। যাই হোক, এখন ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নাও। আমি তোমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। আমার জন্য কষ্ট করে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে গেলেন কেন? আদ্রিয়ান, আমি যেটা বলেছি তুমি সেটা করো। আমার রাগ উঠে গেলে কিন্তু আমি তোমাকে মারতে বাধ্য হব। গত 2-3 দিন আগে মেরেছিলাম, মনে আছে? এখন আমার মন মানসিকতা ভালো আছে, তার জন্য তোমাকে ভালোভাবে বলতেছি। তুমি ভালোই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নাও। আদ্রিয়ান কিছুটা ভয় পেয়ে গেল। চুপচাপ চেয়ার থেকে উঠে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে চলে যেতে যাবে। এমন সময় পিছন থেকে ওয়াজিহা আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদ্রিয়ান, এই সপ্তাহে তো আরো কিছু মাল ডেলিভারির জন্য কথা। সবগুলো মাল তো অন্য একটা গোডাউনে আছে। ওইগুলো মাল এই সপ্তাহের মধ্যে ডেলিভারি হয়ে গেলে সামনের সপ্তাহে প্ল্যান করব তোমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। আচ্ছা, তবে গ্রামের বাড়িতে গিয়ে একদিনের বেশি থাকতে পারবেন না। ওইখানে পরিবেশ আর এখানে পরিবেশ অনেক তফাৎ আছে। ও আচ্ছা, ঠিক আছে, ওইটা পরে দেখা যাবে। এখন তুমি গিয়ে কাজ করো। আদ্রিয়ান চলে আসলো তার কেবিনে। চুপচাপ বসে বসে কাজ করতে লাগলো। দুপুর পর্যন্ত কাজ শেষ করে যে যার চেয়ার থেকে উঠে চলে যেতে যাবে, এমন সময় মাথা ঘুরে পড়ে গেল আদ্রিয়ান। আশেপাশের কয়েকটা কেবিন থেকে কয়েকজন ছেলে মেয়ে এসে আদ্রিয়ানকে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলো একটা কেবিনের ভিতর। বেডে শুয়ে দিয়ে আদ্রিয়ানের চোখে মুখে পানি দিতে লাগলো। আদ্রিয়ানের জ্ঞান ফিরছে না, এটা দেখে একজন কর্মচারী বলতে লাগলো, এই তোমরা কে কোথায় আছো? যে কেউ একজন তাড়াতাড়ি ম্যামের কাছে গিয়ে বলো আদ্রিয়ানের কি যেন হয়েছে, চোখ খুলতেছে না, আদ্রিয়ানকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ছেলেটার কথা শুনে একটা মেয়ে দৌড়ে চলে আসলো ওয়াজিহার কেবিনের সামনে। হাঁপাতে হাঁপাতে ওয়াজিহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আদ্রিয়ানের কি যেন হয়েছে, অনেকক্ষণ হয়েছে অজ্ঞান হয়ে গেছে। চোখে মুখে সবাই পানি দিতেছে, কিন্তু জ্ঞান ফিরতেছে না। ওনাকে মনে হয় হাসপাতালে নিয়ে যেতে হবে।
মেয়েটার কথা শুনে ওয়াজিহা তাড়াতাড়ি করে চলে আসলো সেই কেবিনে। এসে দেখে সবাই আদ্রিয়ানের মাথায় পানি দিতেছে, কিন্তু জ্ঞান ফিরছে না। ওয়াজিহা আদ্রিয়ানের হাত চেক করে দেখে আদ্রিয়ানের রক্ত চলাচল করতেছে। এটা দেখে ওয়াজিহা বলতে লাগলো, এই তোমরা কয়েকজন মিলে আদ্রিয়ানকে ধরে নিয়ে নিচে যাও। আমি আমার কেবিন থেকে গাড়ির চাবি আর ব্যাগ নিয়ে আসতেছি। মনে হয় হসপিটালে নিয়ে যেতে হবে, হসপিটাল ছাড়া কাজ হবে না। ওয়াজিহা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে চলে আসলো তার কেবিনে। ব্যাগ আর চাবিটা নিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে আসলো। আদ্রিয়ানকে গাড়িতে উঠিয়ে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো হাসপাতালে। ডাক্তার বেশ কিছুক্ষণ আদ্রিয়ানকে দেখে আদ্রিয়ানের শরীরে স্যালাইন লাগিয়ে দিল। ওয়াজিহা ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডাক্তার, ওনার কি হয়েছে? ওনার জ্ঞান ফিরতেছে না কেন? আমরা তো অনেক চোখে মুখে মাথায় পানি দিয়েছি, তারপরও জ্ঞান ফিরতেছে না। তেমন বেশি চিন্তা করার কারণ নেই, প্রেশার লো হয়ে গেছে আর শরীরের শক্তি বলতে তেমন কিছুই নেই, তাই একটা স্যালাইন লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আর উনি মনে হয় অনেক রাত পর্যন্ত জেগে থাকে আর দুশ্চিন্তা করে, এটার কারণে এইরকমটা হতে পারে। ও আচ্ছা, ঠিক আছে ডাক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়াজিহা ডাক্তারকে ধন্যবাদ দিয়ে চলে আসলো আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ানের পাশে বসে আছে ওয়াজিহা নার্স। আদ্রিয়ানের হাতের তালুতে ঘষা মাজা করতেছে। এটা দেখে ওয়াজিহা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি তার হাতের তালুতে এইভাবে ঘষাঘষি করতেছেন কেন? ডাক্তার কি বলেছে নাকি এইভাবে ঘষাঘষি করার জন্য? আপনি একবার ওনার হাত ধরে দেখেন, অনেক ঠান্ডা হয়ে আছে। হাতে তালুতে ঘষাঘষি করতেছি কারণ হচ্ছে হাত একটু গরম হলে রক্ত চলাচল আর একটু ভালোভাবে করবে আর ওনার জ্ঞানও তাড়াতাড়ি ফিরে আসবে। ও আচ্ছা, তাহলে আমি এই হাতের তালুতে ঘষা মাজা করি। ওই হাতে স্যালাইন চলতেছে, ওই হাতে ঘষাঘষি করা যাবে না। আপনি বসে আছেন, বসে থাকেন। ওয়াজিহা নার্সের দিকে তাকিয়ে রইল। এইদিকে নার্স বিষয়টা বুঝতে পেরেও কিছু বলল না, তার কাজ চালিয়ে যেতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর আদ্রিয়ানের জ্ঞান ফিরতেই দেখতে পেল আদ্রিয়ানকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আদ্রিয়ান যেই উঠতে যাবে এমন সময় নার্স বলতে লাগলো, আপনি শুয়ে থাকেন, আপনার ওঠার দরকার নেই। নার্স এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ হতেই ডাক্তার আসলো কেবিনের ভিতরে। আদ্রিয়ানকে উঠে যেতে দেখে ডাক্তার আদ্রিয়ানকে চেক করার পর ওয়াজিহাকে বলতে লাগলো, মিস, আপনাকে কিছু ঔষধ লিখে দিতেছি। এই ঔষধগুলো ঠিক মতো খাওয়াবেন আগামী 1 সপ্তাহ। যদি ঠিক মতো খাওয়াতে পারেন তাহলে একদম সুস্থ হয়ে যাবে। আচ্ছা ডাক্তার, আর ওনাকে কখন ছেড়ে দেওয়া হবে স্যালাইন শেষ হলে? হ্যাঁ, আর আধা ঘন্টা বা 20 মিনিট সময় লাগবে স্যালাইন শেষ হতে। আপনি ততক্ষণ নিচে থেকে গিয়ে ঔষধগুলো নিয়ে আসতে পারেন। ঠিক আছে ডাক্তার। এই বলে ওয়াজিহা চলে আসলো নিচে, ফার্মেসি থেকে ওষুধগুলো নিতে লাগলো। এদিকে নার্স আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওই মহিলাটা কি আপনার বড় বোন নাকি? না, উনি আমার বড় বোন না, উনি হচ্ছে আমার অফিসের বস। ও আচ্ছা, কিন্তু আমি তো ভেবেছিলাম অন্য কিছু। উনি যেভাবে আমার দিকে তাকিয়েছিল, আপনার হাতের তালু ঘষা মাজা করার সময় মনে হচ্ছিল আমাকে আস্ত কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। ও আচ্ছা, আসলে উনি এমনি অফিসের বস তো, তাই আর কি সবার সাথে এইরকম করতে করতে আপনার সাথেও মনে হয় এইরকম করে ফেলেছে। যাই হোক, ম্যাডামের কথায় কিছু মনে করবেন না। আদ্রিয়ান আর নার্স কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর ওয়াজিহা কেবিনে চলে আসলো। এসে দেখে মাত্র স্যালাইন শেষ হয়েছে। নার্স আদ্রিয়ানের হাত থেকে স্যালাইনের ইন্ডাকশন খুলে আদ্রিয়ানকে বলতে লাগলো, আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে যাবেন, আপনার সাথে কিছু কথা ছিল। এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি তার নাম্বার নাও, তাও আবার আমার সামনে দাঁড়িয়ে। আমি তার নাম্বার নিতেছি, তাতে আপনার কি? আপনি এত বেশি কথা বলতেছেন কেন? আপনি তো তার বস, সো আপনি বসের মতো থাকবেন। আমি তার বস হলেও আমি তার স্ত্রী, সো আমার সামনে আপনি তার নাম্বার নেবেন আর আমি আপনাকে কিছু বলবো না? কি ভেবেছেন আপনি? ওয়াজিহার কথা শুনে নার্স তাড়াতাড়ি করে বের হয়ে পড়ল ওই কেবিন থেকে। এইদিকে ওয়াজিহা আদ্রিয়ানকে টানতে টানতে নিয়ে চলে আসলো নিচে তাদের গাড়িতে। ওয়াজিহা আদ্রিয়ানকে গাড়ির ভিতর বসিয়ে আদ্রিয়ানের গালে ঠাস ঠাস করে চড় মারলো আর বলতে লাগলো, তুই ওই মেয়েকে নিশ্চয়ই কিছু বলেছিস, তাই না? তার জন্য ওই মেয়েটা তোর কাছে ফোন নাম্বার চেয়েছে। আমি সত্যি করে বলতেছি, আমি এই মেয়েকে কোনো কিছুই বলি নাই। আমি তো ওই মেয়ের সাথে কোনো কথাই বলি নাই। আপনি কেন আমাকে বিশ্বাস করতেছেন না? তোর মতো ছেলেদের তাও আবার বিশ্বাস করব ভেবেছিলাম আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব, তোর সাথে যে সম্পর্ক আছে ওই সম্পর্ক নিয়ে সারা জীবন কাটাবো, কিন্তু এখন দেখতেছি
তুই নিজেই খারাপ। তোকে আমি হসপিটালে নিয়ে এসে অনেক বড় ভুল করেছি। তুই যদি মরে যাইতি তাহলে ভালোই হইতো। ওয়াজিহা এইসব কথাবার্তা বলতেছে আর আদ্রিয়ানকে বকাবকি করতেছে। বেশ কিছুক্ষণ বকাবকি করে চলে আসলো আদ্রিয়ানকে নিয়ে বাসায়। কলিং বেল দিতেই ওয়াজিহার আম্মু এসে দরজা খুলে দিল। আদ্রিয়ানের হাতে ব্যান্ডেজ দেখে বলতে লাগলো, ওয়াজিহা, আদ্রিয়ানের কি হয়েছে? আম্মু মাথা ঘুরে পড়ে গেছিল, শরীর দুর্বল আর রক্ত চলাচল তেমন করতো না, তাই আর কি এরকমটা হয়েছে। ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। ও আচ্ছা, তুই আদ্রিয়ানকে তোর রুমে শুইয়ে দিয়ে আয়, আমি আদ্রিয়ানের জন্য কিছু খাবার রান্না করছি। ওয়াজিহার আম্মু এসব কথাবার্তা বলতেছে। এদিকে ওয়াজিহা আদ্রিয়ানকে নিয়ে চলে আসলো তার রুমে। আদ্রিয়ানকে বিছানায় শুইয়ে দিতেই আদ্রিয়ানের ফোনটা বেজে উঠল। ওয়াজিহা তার ব্যাগের ভিতর থেকে আদ্রিয়ানের ফোনটা বের করতে দেখতে পেল বড় আপু বলে সেভ করা ওই নাম্বার। কলটা রিসিভ করতে ও পাশ থেকে আদ্রিয়ানের বড় বোন বলতে লাগলো, কি রে আদ্রিয়ান, তোর কি হয়েছে? তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলি, এখন ঠিক আছিস তো? তুই এখন কোথায় আছিস আমাকে বল, আমি এখনই আসছি। আপনি এত চিন্তা করবেন না, আদ্রিয়ান এখন একদম ঠিক আছে। আর আপনার আসতে হবে না, আমি আদ্রিয়ানকে বাড়িতে নিয়ে এসেছি। আপনি কি আদ্রিয়ানের বড় বোন? হ্যাঁ, আমি আদ্রিয়ানের বড় বোন। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি আদ্রিয়ানের কল রিসিভ করেছেন কেন? আদ্রিয়ানের কাছে ফোনটা দেন, আমি তার সাথে কথা বলবো। আরিশা এইসব কথা বলতেছে। এইদিকে ওয়াজিহা আদ্রিয়ানের কাছে ফোনটা দিতে আদ্রিয়ান তার বোনের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর আরিশা কলটা কেটে দেওয়ার পর ওয়াজিহা বলতে লাগলো, আদ্রিয়ান, তোর বোন তো কল দিয়েছে, কিন্তু তোর আব্বু আম্মু তো একবারও কল দেয় নাই। তারা কি এখনো জানে না নাকি যে তোর এইরকম একটা ঘটনা ঘটেছে? না, তাদেরকে কে জানাবে? আর জানালে তারা টেনশন করবে। তাই আমি আপুকে সব সময় বলে দিয়েছি আমার যদি কিছু হয় তাহলে তাদেরকে না জানানোর জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তুই থাক, আমি বেশ কিছুক্ষণ পর আসতেছি তোর জন্য খাবার নিয়ে। আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না, আমি এখন একদম সুস্থ আছি। আর আমি তো খাবার খেয়েছি, এখন ক্ষুধা লাগে নাই। একটু ঘুমালে আমার ভালো লাগবে। আমি এখন ঘুমাই, আপনি আমাকে ডাক দিয়েন না। আর এক কাজ করেন, বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়ে যান, আমি নিচে বিছানা করে ঘুমাচ্ছি। চুপচাপ খাটের উপরে ঘুমা, আমি কিছুক্ষণ পরে আসবো তোকে যাতে খাটের উপরে এসে দেখি। আর যদি দেখেছি তুই নিচে নেমেছিস তাহলে তোর হাত পা ভেঙে খাটের উপরে রেখে দিব। ওয়াজিহা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর চলে আসলো নিচে, তার আম্মুর সাথে রান্নার কাজে সাহায্য করতে লাগলো। ওয়াজিহা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আদ্রিয়ান এত বড় বোন মনে হয় ওই ঢাকা শহরেই থাকে, হয়তো আমাদের আশেপাশেই আছে। তাদেরকে ফোন দিয়ে বলি আমাদের বাড়িতে আসার জন্য। আজকে বলিস না, কালকে সকালে বলিস, যাতে 10টা-11টার দিকে আসে, যেন সকালবেলার খাবার খাওয়াতে পারি। আর সারাদিন না হয় আমাদের বাড়িতেই থাকলো। আচ্ছা, আমি কালকে তার বড় বোনের নাম্বারটা নেই, এরপরে তাদেরকে ফোন দিয়ে জানাবো তারা যাতে এই বাড়িতে চলে আসে কালকে। ওয়াজিহা এসব কথাবার্তা বলতেছে। সন্ধ্যায় আদ্রিয়ানের ঘুমটা ভাঙতে আদ্রিয়ান চলে আসলো ফ্রেশ হয়ে নিচে। এসে দেখে সবাই একসাথে বসে কথাবার্তা বলতেছে। আদ্রিয়ান তাদের পাশে গিয়ে বসে পড়তেই এমন সময় ওয়াজিহার আম্মু বলতে লাগলো, আদ্রিয়ান, কালকে তোমার অফিসে যাওয়ার দরকার নেই, কালকে তুমি বাড়িতেই থাকবে। আর তোমার বড় বোনকে ফোন দিয়ে বলবে এই বাড়িতে আসার জন্য। আমার বড় বোন তো ঢাকায় থাকে না, আমার বড় বোন থাকে চট্টগ্রাম। সে কিভাবে এখানে আসবে? কিরে ওয়াজিহা, তুই না বললি আদ্রিয়ানের বড় বোন আশেপাশে কোনো একটা এলাকায় থাকে? এখন তো আদ্রিয়ান বলতেছে তার বোন নাকি চট্টগ্রাম থাকে। আমার শুনতে মনে হয় ভুল হয়েছে। যাই হোক আদ্রিয়ান, কালকে তোমার অফিসে যাওয়ার দরকার নেই। আর কালকে কাজেও এমনিতেও কম, কালকে আমি একাই সব কাজ কমপ্লিট করতে পারবো। আমি একা একা বাড়িতে থেকে কি করব? তার চাইতে ভালো হবে আমি অফিসে যাই। কাজ না করলেও আশেপাশের মানুষকে তো হেল্প করতে পারবো। আর একদিন কাজে না গেলে আমার প্রায় 1000 টাকার মতো কেটে নেওয়া হবে। আমি চাই না 1000 টাকা আমার বেতন থেকে কেটে নেওয়া হোক। তুমি বাড়িতে থাকবে আর তোমার বেতন থেকে কোনো টাকা কেটে রাখা হবে না, নিশ্চিন্তে থাকো। ওয়াজিহা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর আদ্রিয়ান বলতে লাগলো, আপনি যেটাই বলেন না কেন আমি আপনার কথা শুনবো না। আর অফিসে না গেলেও আমি বাড়ির বাইরে বের হব, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব। ঠিক আছে, তুমি বিভিন্ন জায়গায় ঘুরুঘুরি করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সবাই কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলা শেষ হতে আদ্রিয়ান খাওয়া দাওয়া করে
চলে আসলো উপরে। নিচে বিছানা করে শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এমন সময় ওয়াজিহা রুমের ভেতর প্রবেশ করলো। দরজাটা লাগিয়ে দিয়ে ওয়াজিহা বিছানায় এসে শুয়ে পড়লো। এদিকে আদ্রিয়ান চোখ দুইটা বন্ধ করে ঘুমানোর জন্য চেষ্টা করতেছে। এমন সময় বিছানার উপর থেকে শুনতে পেল ওয়াজিহা কার সাথে যেন ফোনে কথা বলতেছে। ওপাশ থেকে স্পষ্ট শোনা যাচ্ছে একটা ছেলে কণ্ঠ। আদ্রিয়ান আর একটু স্পষ্ট শোনার জন্য হালকা একটু কান উঁচু করতে ওপাশ থেকে শুনতে পেল ছেলেটা বলতেছে, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি ওয়াজিহা। অনেক তোমার পিছনে ঘোরাঘুরি করেছি। প্লিজ আর আমাকে তোমার পিছনে ঘোরাঘুরি করিও না। এখন আমার প্রপোজড অ্যাকসেপ্ট করে নাও। আমি জানি তুমি ডিভোর্সি, তারপরও আমি তোমাকে মেনে নেব। ছেলেটার কথা শেষ হতে না হতেই ওয়াজিয়া কলটা কেটে দিয়ে আদ্রিয়ানের দিকে তাকাতে দেখতে পেল আদ্রিয়ান ঘুমিয়ে আছে। কিন্তু আদ্রিয়ান তাদের সব কথা শুনতে পেল। সব কথা শোনার পর আদ্রিয়ান মনে মনে বলতে লাগলো, জীবনে তো শান্তি বলতে কখনো কিছু পাই নাই, আর আশা করি সামনেও পাবো না। আদ্রিয়ান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে কখন যে ঘুমিতে সে পাড়ি জমিয়েছে খেয়াল নেই। সকালে ঘুম ভাঙতেই আদ্রিয়ানের চোখ পড়ল ঘড়ির দিকে। তাকিয়ে দেখে 5:49 বেজে গিয়েছে। এটা দেখে আদ্রিয়ান তাড়াতাড়ি করে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে তার ব্যাগের ভিতর থেকে জায়নামাজটা বের করে ফজরের নামাজ আদায় করে নিল। ফজরের নামাজ আদায় করে চলে আসলো ছাদে। আশেপাশে কোনায় গিয়ে ঘোরাঘুরি করে দেখতেছে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো নিচে। আদ্রিয়ান হালকা পাতলা নাস্তা করে বের হয়ে পড়লো তার বড় বোনের বাড়ির উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পর চলে আসলো তার বড় বোনের বাড়িতে। কলিং বেল দিতেই তার বড় বোন এসে দরজা খুলে দিল। আদ্রিয়ানকে দেখে আরিশা বলতে লাগলো, বেশ ভালোই হয়েছে তুই চলে এসেছিস। আমি আজকে তোকে ফোন দিয়ে বলতাম আমাদের বাড়িতে আসার জন্য। তোর দুলাভাই একটু তাদের গ্রামে যাবে তার আব্বু আম্মুকে দেখে আসার জন্য। তুই সন্ধ্যা অবধি এই বাড়িতে থাকতে পারবি? হ্যাঁ আপু, থাকতে পারবো। আদ্রিয়ান বাড়ির ভিতরে প্রবেশ করে বসে আছে সোফায়। বেশ কিছুক্ষণ পর রহিম নিচে নামতেই আদ্রিয়ানের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাস কাউন্টারে। এদিকে আদ্রিয়ানকে খাবার এনে দিল আরিশা। আদ্রিয়ান খাবার খাইতেছে। এমন সময় আরিশা বলতে লাগলো, আদ্রিয়ান, গতকালকে তোকে ফোন দিয়েছিলাম। ওই মেয়েটা কে ছিল রে, যে মেয়েটা ফোন রিসিভ করেছে? তুই কি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস নাকি? আসলে আপু, বিয়ে বলতে হ্যাঁ, আমি বিয়ে করে ফেলেছি। তবে তোমাকে আজকে সবকিছুই খুলে বলবো আমার সাথে কি কি হয়েছে। আদ্রিয়ান আরিশাকে একটার পর একটা ঘটনা খুলে বলতে লাগলো। সব ঘটনা খুলে বলার পর আদ্রিয়ান বলতে লাগলো, আর এখন কি কি হইতেছে। এখন আস্তে ধীরে আমার দিকে আসতেছে। কিন্তু গতকালকে দেখলাম একটা ছেলে তাকে প্রপোজ করেছে। রাতের বেলা কল দিয়ে সে কি উত্তর দিয়েছে এটা জানি না, তবে আর জানতেও চাই না। আমি জানি উনি ওই ছেলেকে বিয়ে করবে। আচ্ছা তুই চিন্তা করিস না, যদি তোকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তুই আমাকে বলিস, তোর জন্য ভালো একটা মেয়ে খুঁজে আনবো। আর তাকে নিয়ে গ্রামে কবে যাচ্ছিস? আব্বু আম্মু তো মারা গেছে আরো 2 বছর আগে। এখন তো গ্রামের বাড়িটা মনে হয় ঝোপ জঙ্গলে পড়ে আছে। তুই যদি তাকে নিয়ে ওইখানে থাকতে চাস তাহলে তো থাকতে পারবি না মনে হয়। আমি দেখি যেদিন গ্রামে যাব এর কয়েকদিন আগে গ্রামে গিয়ে আমাদের পুরো বাড়িটা পরিষ্কার করে সবকিছু রেখে আসবো। 2-3 দিনের খাবার। আর আমি কি তাকে আমার আব্বু আম্মুর কবর দেখাবো নাকি দেখাবো না? খবর দেখাবি না কেন? অবশ্যই দেখাতে হবে। না দেখালে আরো অনেক খারাপ মনে করবে তোকে। ঠিক আছে, সময় করে দেখিয়ে দিব। আরিশা আদ্রিয়ানের সাথে কথা বলতে বলতে সারাদিন পার করে দিল। সন্ধ্যায় রহিম আসতে রহিমের কাছ থেকে বিদায় জানিয়ে আদ্রিয়ান চলে আসলো ওয়াজিয়াতের বাড়িতে। কলিং বেল দিতেই ওয়াজিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। আদ্রিয়ানকে দেখে ওয়াজিয়ার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার আদ্রিয়ান, আজকে সারাদিন তুমি কোথায় ছিলে? একবারও বাসায় আসলে না? আসলে এখানে আমার একটা ফ্রেন্ড আছে, তার বাড়িতে গিয়েছিলাম। সারাদিন তার সাথেই ঘোরাঘুরি করেছিলাম, তাই আর কি। আসে নাই বাসায়? নাকি ওয়াজিয়া আসে নাই নাকি বাড়িতে? হ্যাঁ, বাড়িতে এসেছিল, পরে আবার কোথায় যেন চলে গেছে। কার সাথে যেন দেখা করবে বলে গেছে। ও আচ্ছা, আমি এখন রুমে গেলাম। এই বলে আদ্রিয়ান চলে আসলো ওয়াজিয়ার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে বিছানায়, আর কি যেন চিন্তা ভাবনা করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ওয়াজিহা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ওয়াজিহা বলতে লাগলো, ব্যাপার আদ্রিয়ান, তুমি কোথায় আছো এখন? তোমাকে আমি অনেক জায়গায় খুঁজে করেছি, তোমাকে পাইতেছি না। আর তোমার ফোন বন্ধ ছিল কেন? আসলে বন্ধুর সাথে বাহিরে ঘোরাঘুরি করতে করতে কখন যে ফোনের চার্জ শেষ হয়ে গেছে খেয়াল নেই। আর আমি বাড়িতে চলে এসেছি, আপনি বাড়িতে চলে আসেন। আচ্ছা আমি আসতেছি 1 ঘন্টা পরে।
একজনের সাথে দেখা করতে এসেছি, দেখা করে এরপরে চলে যাব বাড়িতে। এই বলে ওয়াজিহা কলটা কেটে দিল। কলটা কেটে দেওয়ার বেশ কিছুক্ষণ পর ওয়াজিহা চলে আসলো বাড়িতে। এদিকে আদ্রিয়ান বিছানায় বসে বসে এখনো ফোন টিপতেছে। ওয়াজিহা ব্যাগ টেবিলের উপর রেখে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার হিজাব খুলতেছে আর আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতেছে, কালকে যাওয়া যাবে না, 1 সপ্তাহ পর যাব, কিন্তু কালকে। কোনো কিন্তু না, কালকে আমরা যাব, মানে কালকেই যাব। তুমি যদি আর একটা বেশি কথা বলো তাহলে তোমার মুখে কস্টেপ মেরে দেবো। ওয়াজিহা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ওয়াজিহা বলতে লাগলো, চলো এখন খাওয়া দাওয়া করে এসে এরপরে ঘুমিয়ে যাব, যাতে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা দিতে পারি। আচ্ছা আপনি নিচে যান, আমি এখনই আসতেছি ওয়াশরুম থেকে। আচ্ছা তাড়াতাড়ি এসো তাহলে। এই বলে ওয়াজিহা চলে আসলো নিচে। আদ্রিয়ান ফোন দিল তার গ্রামের বন্ধু রবিনের কাছে। এত রাতে আদ্রিয়ানের কল পেয়ে রবিন বলতে লাগলো, কিরে আদ্রিয়ান, তুই হঠাৎ এত রাতে কল দিয়েছিস? আর এতদিন পর তুই আমাকে কল দিয়েছিস? আমার ফোন নম্বর তোর কাছে ছিল? হ্যাঁ বন্ধু, তোর ফোন নাম্বার আমার কাছে ছিল। আসলে তোকে ফোন দেই নাই অন্য একটা কারণে, কিন্তু এখন আমার দরকার পড়েছে তাই একটু কল দিয়েছি। কালকে আমি গ্রামে আসতেছি, তোদের বাড়িতে কি 1-2 দিন থাকা যাবে? তোর আম্মুকে কি একটু ম্যানেজ করতে পারবি? তুই আমাদের বাড়িতে থাকবি তাতে আম্মুর সমস্যা কি? আর আম্মু তো তোকে এমনিতেই আমাদের বাড়িতে রাখতেই চায়। তোর আব্বু 2 বছর আগে মারা গেছে। আমরা তো তোর দায়িত্ব নিতে চেয়েছিলাম, কিন্তু তুই তো বলেছিলি তুই নিজের পায়ে দাঁড়াবি, তাই তো আম্মু আর তোকে বাধা দেয় নাই। আমার সাথে আমার ওয়াইফ যাবে গ্রামে, সে জানে না যে আমার আব্বু আম্মু নেই। আমি তাদেরকে বলেছি যে আমার আব্বু আম্মু আছে। এখন ওই দিকটা তুই বুঝতেই পারছিস কিভাবে কি ম্যানেজ করতে হবে। পারবি না ম্যানেজ করতে? তাহলে তোদের বাড়িতে আর থেকে কি করব? ও আচ্ছা, ঠিক আছে, এটা চিন্তা করিস না, আমি এটা ম্যানেজ করে নিব আব্বু আম্মুকে বলে। আর তোদের বাড়ি তো আমি প্রত্যেক দিন পরিষ্কার করে আসি। তোর বড় বোন কয়েক মাস আগে এসেছিল, আমার কাছে চাবি দিয়ে বলে গেছে যে বাড়িটা পরিষ্কার করে রাখার জন্য। মাঝে মধ্যে তোর বড় বোন আর তোর বড় বোনের জামাই আসে, এসে ঘোরাঘুরি করে যায়, 1-2 দিন থাকে মাঝে মধ্যে। আমাদের বাড়িটা কালকে তুই সকাল সকাল উঠে একটু পরিষ্কার করে রাখিস, যাতে আমরা ওই বাড়িতে উঠতে পারি। ঠিক আছে বন্ধু, আর আমি বাজার সদাই করে রাখবো, চিন্তা করিস না। রান্নাটা না হয় আম্মু সকালে গিয়ে করে দিয়ে আসবে। রান্না করে দিতে হবে না, বাকিটা আমি ম্যানেজ করে নিতে পারবো। আচ্ছা তাহলে আমি সকাল সকাল গিয়ে বাড়িটা পরিষ্কার করে রাখবো, চিন্তা করিস না। রবিন আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ফোনটা কেটে দিল। এদিকে আদ্রিয়ান চলে আসলো নিচে। সবাই একসাথে খাবার টেবিলে বসে পড়তে ওয়াজিহার আব্বু আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদ্রিয়ান, কালকে তো তোমরা গ্রামে যাবে। গ্রামে গিয়ে কয়েকদিন থাকবি? 1 দিন নাকি 1 সপ্তাহ থাকবে? এটা তো আমি বলতে পারতেছি না, এটা ওয়াজিহা বলতে পারতেছে। ওয়াজিহা কয়দিন থাকবে গ্রামে, 1 সপ্তাহ নাকি 2-3 দিন? দেখা যাক কয়দিন থাকা যায়, কালকে সকালে যাই, এরপরে দেখা যাবে কয়দিন থাকা যায়। ওয়াজিহা এসব কথাবার্তা বলতেছে। এইদিকে আদ্রিয়ান খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় ওয়াজিহা রুমের ভিতর প্রবেশ করলো। আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদ্রিয়ান, তোমার সবকিছু রেডি আছে নাকি রেডি করতে হবে? আমার সবকিছু রেডি আছে, আপনি আপনার সবকিছু রেডি করে নেন। ওয়াজিহা তার সবকিছু রেডি করতেছে। এইদিকে আদ্রিয়ান নিচে বিছানা করে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। এইদিকে ওয়াজিহা তার ব্যাগপত্র গুছিয়ে আদ্রিয়ানের দিকে তাকাতে দেখতে পেল আদ্রিয়ান ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। ওয়াজিহা আর আদ্রিয়ানকে না ডেকে নিজেও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে আদ্রিয়ান ঘুম থেকে উঠে নামাজ আদায় করে রবিনকে কল দিতে রবিন কলটা রিসিভ করে বলতে লাগলো, আদ্রিয়ান, আমি তোদের বাড়িতে আসি, নামাজ পড়ে সোজা এখানে চলে এসেছি, তোদের বাড়ি পরিষ্কার করতেছি। আর আম্মু তোর কথা শুনে খুব খুশি হয়েছে। আম্মু চলে এসেছে। বেশ কিছুক্ষণ পর আব্বু বাজার সদাই করে আনবে, পরে আম্মু রান্না বসিয়ে দিবে। তোদের এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। তুই তোর আব্বু আম্মুকে জানানোর জন্য। তোরা সব কিছু কর, আমি আসতেছি। এই বলে আদ্রিয়ান কলটা কেটে দিয়ে রেডি হতে লাগলো।
এইদিকে ওয়াজিয়াও রেডি হয়ে বসে আছে। আদ্রিয়ান রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে চলে আসলো নিচে। ওয়াজিয়ার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসে পড়ল। এইদিকে ওয়াজিয়ার ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো আদ্রিয়ানের দেওয়া লোকেশন অনুযায়ী। দীর্ঘ 2 ঘন্টা ড্রাইভ করার পর ওয়াজিয়া আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আদ্রিয়ান, আমরা যে বিয়ে করেছি, তুমি কি আমার কথা তোমার আব্বু আম্মুকে জানিয়েছো? ওরা কি আমার পিক বা আমাকে দেখেছে? না, ওদেরকে জানানো হয় নাই, আর ওরা তোমাকে দেখে নাই। তুমি গেলে ওদেরকে দেখতে পারবে। ও আচ্ছা, তুমি যে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেছো, এটা নিয়ে তোমার আব্বু আম্মু তোমাকে কিছু বলবে না? না, ওরা কিছুই বলবে না। আচ্ছা, ওদের কথা বাদ দেন, আমার খুব ক্ষুধা লাগছে। পাশে সাইড করে রাখতে পারবেন? আশেপাশে হয়তো দোকান আছে, খাওয়া দাওয়া করে নিতাম। পেছনে দেখো, ব্যাগের ভেতরে আম্মু খাবার দিয়ে রেখেছে, খাবার নিয়ে খেতে থাকো। আমি পরে গাড়িটা এক সাইডে রেখে খাওয়া দাওয়া করে নেব। সকালবেলা খাবার খেতে ভালো লাগে না, তাই সকালবেলা খাবার খাবো না। পাশে সাইড করে একটা দোকানে রেখে দেন, ওইখান থেকে না হয় কিছু একটা খেয়ে নিব। আদ্রিয়ান এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ওয়াজিয়া আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদ্রিয়ান, সামনে একটা হোটেল আছে, চলো ওই হোটেল থেকে সকালবেলা নাস্তা করে নেই। তুমি তো রুটি খাও, ওইখান থেকে রুটি খেতে পারবে, এটা তো আর মানা করবে না। না, এটা মানা করব না, চলেন খাওয়া দাওয়া করে নেই। আদ্রিয়ানের কথা শুনে ওয়াজিয়া গাড়িটা এক সাইডে পার্কিং করে চলে আসলো হোটেলের ভিতর। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, এমন সময় ওয়েটার এসে বিল নিয়ে গেল। দুজন 4-5 মিনিট বসে থেকে আবার চলে আসলো গাড়িতে। ওয়াজিয়া আবারও ড্রাইভ করতে লাগলো। ড্রাইভ করতে করতে আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদ্রিয়ান, এতদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। খারাপ ব্যবহার করার জন্য আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আর অফিসে তো আমি অনেক খারাপ ব্যবহার করেছি, উঠতে বসতে তোমার গায়ের উপরে হাত তুলেছি, তারপরেও তুমি সব নির্যাতন সহ্য করে কাজ করে গেছো। হ্যাঁ, কাজ করে গেছি। এটার কারণ হচ্ছে আমার বড় বোন, তাকে আমার প্রত্যেক মাসে টাকা দিতে হয়, কারণ তার জামাইয়ের তেমন ইনকাম নেই। আর ইনকাম থাকলেও তার মা বাবা আছে, তাদেরকেও দেখাশোনা করতে হয়। তারা ভাড়া বাড়িতে থাকে, অনেক টাকা পড়ে যায়। তাহলে এক কাজ করো, তুমি তোমার আপুর জামাইকে বলো আমাদের কোম্পানিতে এসে কাজ করার জন্য। আমাদের কোম্পানিতে এসে কাজ করলে তো ভালো বেতন পাবে, যদি সার্টিফিকেট থাকে। সার্টিফিকেট তো আছে, কিন্তু এই সার্টিফিকেটগুলো মনে হয় না কোনো কিছুতে কাজে দিবে। যাই হোক, এই কাজগুলো পরেও করতে পারবে। ওনার যদি মনে হয় অফিসে কাজ করলে ভালো হবে, তাহলে উনি না হয় অফিসে এসে কাজ করবে। আর যদি মনে হয় অফিসে কাজ করলে ভালো হবে না, তাহলে ওনার অফিসে আসার দরকার নেই। আমি আপুকে অনেকবার বলেছিলাম, আপু বলেছে যে তার যেই কাজ ভালো লাগে সেই কাজ করতে, তাই আর আপু তেমন বেশি গুরুত্ব দেয় নাই। ওয়াজিহা আর আদ্রিয়ান এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে ওয়াজিহা চলে আসলো আদ্রিয়ানদের গ্রামের বাড়ির রাস্তায়। আদ্রিয়ান রাস্তাটার দিকে তাকিয়ে আল্লাহর নাম নিয়ে মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, তাকে আমি এখানে নিয়ে এসেছি, এখানে যাতে তাকে কয়েকটা দিন ভালোভাবে রাখতে পারি, সেই তৌফিক দান করি ও আমার উপরে। আদ্রিয়ান এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে। প্রায় 10 মিনিট পর ওয়াজিয়ার গাড়ি আদ্রিয়ানের বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়িটা ওয়াজিয়া এক সাইডে করে রেখে চলে আসলো বাড়ির ভিতরে। এসে দেখে খাবারের সুঘ্রাণ বের হচ্ছে বাড়ির ভেতর থেকে, কিন্তু বাড়িটা দেখে মনে হচ্ছে বাড়ির ভেতরে কেউ নেই। আদ্রিয়ান আর ওয়াজিয়া বাড়ির ভিতরে প্রবেশ করলো, কিন্তু কাউকে দেখতে পেল না। আদ্রিয়ান বেশ ভালো করে জানে তারা হয়তো চলে গেছে। ওয়াজিয়া আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদ্রিয়ান, বাড়িতে এত সুস্বাদু খাবারের গ্রান, কিন্তু কাউকে দেখতেছি না। ঘরের ভেতরে এবং বাহিরে তোমার আব্বু আম্মু কোথায় গেছে? তাদেরকে দেখতে চান? আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেন, এরপরে আমি তাদের কাছে নিয়ে যাইতেছি আপনাকে। ওয়াজিয়া আর আদ্রিয়ান ফ্রেশ হয়ে বসে খাওয়া দাওয়া করে নিল। দুজন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো বাড়ির বাইরে। এসে দেখে রবিন দাঁড়িয়ে আছে। রবিনকে ইশারা করে আদ্রিয়ান বুঝিয়ে দিল যে এটা তার বউ। ওয়াজিয়া আশেপাশে চোখ বুলিয়ে দেখতেছে, আগে কখনো গ্রামে এইভাবে আসা হয় নাই তার। আদ্রিয়ানের হাত ধরে ওয়াজিয়া সামনের দিকে হেঁটে যাইতেছে। এমন সময় ওয়াজিয়া আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আদ্রিয়ান, তুমি আমাকে ওইদিকে নিয়ে যাচ্ছ কেন? ওইদিকে কে আছে? আর ওইদিকে মনে হয় কবরস্থান আছে, এখানে বড় করে লেখা এই গ্রামের কবরস্থান। আপনি আমার সাথে আসেন, এরপরে দেখতে পারবেন আমি আপনাকে কোথায় নিয়ে যাইতেছি। ওয়াজিয়ার মাথায় কাজ করতেছে না,
কি করবে বুঝে উঠতে পারছে না। আদ্রিয়ানকে কিছু জিজ্ঞেস করলে আদ্রিয়ানও কিছু বলতেছে না। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান ওয়াজিয়াকে নিয়ে চলে আসলো আদ্রিয়ানের আব্বু আম্মুর কবরস্থানের সামনে। আদ্রিয়ান হাঁটু গেড়ে বসে পড়ল তার আব্বু আম্মুর কবরস্থানের পাশে আর চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগলো, আব্বু আম্মু, তোমরা দেখো, তোমরা না বলতে আমি অনেক বড় হব আর একা একা বিয়ে করে নিব। এই দেখো, আমি অনেক সুন্দর বউ নিয়ে এসেছি। তোমরা আসো, তোমাদের বৌমাকে দেখে যাও। আমি তো তোমাদের বৌমাকে নিয়ে এসেছি, তোমরা প্লিজ উপরে আসো। এই বলে আদ্রিয়ান হাউমাউ করে কান্না করতে লাগলো। আদ্রিয়ানের কান্না শুনে ওয়াজিয়া বুঝতে পারলো যে আদ্রিয়ানের আব্বু আম্মু নেই। ওয়াজিয়া নিজের মনকে বলতে লাগলো, আমি কতটা নিষ্ঠুর হয়ে আদ্রিয়ানকে কষ্ট দিয়েছি এতদিন, অথচ আদ্রিয়ানের আব্বু আম্মু কেউ বেঁচে নেই। ওয়াজিয়া এই কথাটা বলে আদ্রিয়ানের পাশে বসে কান্না করে দিল। এইদিকে রবিন এবং তার আব্বু আম্মু দুজনকে কবরস্থান থেকে উঠিয়ে নিয়ে চলে আসলো বাড়িতে। দুজনের সাথে কথাবার্তা বলতেছে। এমন সময় আদ্রিয়ান বলতে লাগলো, আঙ্কেল আন্টি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সকাল সকাল এসে রান্না করে ফেলেছেন। আসলে আমার আব্বু আম্মু যদি বেঁচে থাকতো তাহলে ওরা কত খুশি হতো, তাই না? রবিনের আম্মু আরিয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা কান্না করে না, কেউ তো আর সারা জীবনের জন্য বেঁচে থাকে না যে সারা জীবনের জন্য বেঁচে থাকবে। তাই তোমার আব্বু আম্মু ওইভাবেই চলে গেছে। এসব নিয়ে চিন্তা করো না বাবা। 2 বছর হয়ে গেছে, এই 2 বছরের মধ্যে তোমার অনেক পরিবর্তন হয়েছে। তোমার বোন অসুস্থ, তারপরও তুমি তোমার বোনের অনেকটা খেয়াল রাখতেছো। তার জামাই থাকা সত্ত্বেও গত 4 মাস আগে তোমার বোন এসেছিল, আমাকে অনেক কিছু বলে গিয়েছে। তুমি নাকি তাকে 5 লক্ষ টাকা দিয়ে সুস্থ করেছো, আবার রাত দিন পরিশ্রম করতেছো। খুব কষ্ট হয় বাবা তোমার, তাই না? চোখের নিচে কালি পড়ে গেছে তোমার। এত কষ্ট করো না বাবা, একদিন আল্লাহ তোমাকে অবশ্যই সফল করবে। আদ্রিয়ান চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ চুপচাপ এইভাবে বসে থাকার পর রবিনের সাথে ঘোরাঘুরি করতে বের হয়ে পড়ল আদ্রিয়ান। অন্যদিকে ওয়াজিয়া আদ্রিয়ান এবং তার আব্বু আম্মুর সম্পর্কে জানতে লাগলো। সবকিছু জানার পর ওয়াজিয়া বলতে লাগলো, আদ্রিয়ান আমাকে কখনো বলে নাই যে তার আব্বু আম্মু বেঁচে নেই। আমাকে শুধু বলেছে যে তার আব্বু আম্মু বেঁচে আছে। এমনকি আমার আব্বু আম্মুকেও বলেছে। ওয়াজিয়া কথা বলতে লাগলো রবিনের আম্মুর সাথে। সন্ধেবেলা দুজন মিলে রান্নাবান্না শেষ করে ফেলো। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে। এমন সময় রবিনের আম্মু বলতে লাগলো, আদ্রিয়ান তুমি অনেকদিন পর গ্রামে এসেছো, আমাদের বাড়িতে 2-3 দিন থাকবে। এই 2-3 দিন আমরা সকল যাবতীয় রান্নাবান্না এবং যা কিছু আছে সব কিছু করবো। 3 বেলা আমাদের বাড়িতে খেতে হবে। না আন্টি, আমাদের চলে যেতে হবে। আসলে আমি যেই অফিসে কাজ করি ওই অফিসে প্রচুর কাজের চাপ। ওইখানে গিয়ে আবার জয়েন করতে হবে। একদিনে ছুটি নিয়ে এসেছিলাম, কালকে যদি না যাই তাহলে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে। এটা আবার কেমন কথা আদ্রিয়ান, তুমি চলে যাবে? হ্যাঁ, আমাদেরকে চলে যেতেই হবে। আমরা যদি না যাই তাহলে অফিসের কাজ বন্ধ হয়ে থাকবে। আমরা কালকে সকাল সকাল রওনা দিব। ফজরের নামাজ পড়া শেষ করেই আপনাদেরকে একদিনের জন্য অনেক কষ্ট দিলাম। কষ্ট কেন বলতেছো আদ্রিয়ান? তোমার আব্বু আর রুবিনের আব্বু দুজনের তো বেশ ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওই হিসেবে আমি তোমাকে খাইতেছি, আর তুমি কিনা বলতেছো কষ্ট দিয়েছো। আচ্ছা যাই হোক, এখন তাহলে আদ্রিয়ান চলো, আমরা ঘুমিয়ে পড়ি। কালকে তো আবার সকাল সকাল বের হয়ে যেতে হবে। হ্যাঁ চলেন, আপনাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আপনার তো আবার অনেক ঘুম, আপনার না ঘুমালে চলবে না। আদ্রিয়ান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আদ্রিয়ান নামাজ আদায় করে বসে আছে। এমন সময় ওয়াজিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদ্রিয়ান ব্যাগপত্র তো রেডি করাই আছে, আমরা তো আর কোনো কাপড় পরিবর্তন করি নাই। এখনই না হয় রেডি হয়ে বের হয়ে পড়ি। আবার তো ঢাকা যেতে যেতে অনেক সময় লাগবে, আর রাস্তায় তো এমনিতেই জ্যাম থাকে, তুমি খুব ভালো করেই জানো। ওয়াজিয়া এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলা শেষ করে দুজন রেডি হয়ে চলে আসলো রবিনদের বাড়িতে। কলিং বেল দিতে রবিনের আম্মু এসে দরজা খুলে দিল। তাদের কাছ থেকে বিদায় নিয়ে আদ্রিয়ান আর ওয়াজিয়া চলে আসলো গাড়িতে। ওয়াজিয়া গাড়ি ড্রাইভ করতেছে আর এইদিকে আদ্রিয়ান গাড়িতে বসে সামনের দিকে তাকিয়ে আছে। এমন সময় ওয়াজিহা বলতে লাগলো, আদ্রিয়ান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, নাকি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ফেলবে? আপনি বলেন, আমি শুনতেছি আপনার কথা মনোযোগ দিয়ে। ওয়াজিহা আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
আদ্রিয়ান, তোমার সাথে আমার বিয়ে হয়েছে আজকে অনেক দিন হয়ে গেছে, আর আমি তোমার সাথে তেমন কোনো কিছুই করি নাই। আমি চাইতেছি যে এখন তোমার সাথে ইন্টিমেট হতে, মানে আমি চাইতেছি যে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে, আমাদের নতুন জীবন শুরু করতে। আপনি যেটা চাইতেছেন এটা এখন না করাই ভালো। এটা যদি এখন করি তাহলে আমার জন্য সমস্যা হবে। আর আপনি খুব ভালো করেই জানেন এবং আন্টির কাছ থেকে সব কিছুই শুনেছেন আমাকে যে আমার বড় বোনের দায়িত্ব নিতে হয়েছে এবং তার সকল খরচ আমাকে দিতে হচ্ছে। এখন যদি এই অবস্থায় আপনার সাথে এইগুলো করি আর বেবি হয়ে যায় তাহলে তো অনেক বড় সমস্যা। কোনো সমস্যা হবে না, আর আমার টাকা পয়সা যা কিছু আছে সবকিছু তো তোমার, তাহলে তুমি এত চিন্তা ভাবনা করতেছো কেন? তুমি একদম চিন্তা ভাবনা করবে না। এখানে অনেক চিন্তা ভাবনা করে এরপরে কাজ করতে হবে। আপনি বেশ ভালো করে বুঝতে পারছেন আমি না ভেবে কোনো কাজ করতে চাই না। তোমার এত চিন্তা করতে হবে না, আমি যেটা বলেছি সেটাই হবে। আর 1 সপ্তাহ পর থেকে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করব, যাতে আমাদের বেবি তাড়াতাড়ি চলে আসে। আদ্রিয়ান অনেকবার বারণ করার পরও ওয়াজিহা আরিয়ানের একটা কথাও শুনল না। দীর্ঘ 5 ঘন্টা পর ওয়াজিহা চলে আসলো তাদের বাড়ির সামনে। গাড়িটা বাড়ির ভিতরে ঢুকে এক সাইডে রেখে গাড়ি থেকে নেমে ব্যাগপত্র নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে লাগলো। দুজনকে চলে আসতে দেখে ওয়াজিহার আব্বু বলতে লাগলো, কিরে ওয়াজিহা, এত তাড়াহুড়োয় চলে এসেছিস কেন? তুই না বলেছিলি তোর শ্বশুর বাড়ি এবং শ্বশুরের সাথে 1 সপ্তাহ থাকবি? তাহলে এত তাড়াতাড়ি চলে আসার মানে কি? আব্বু, আমার শ্বশুর শাশুড়ি তো কবরের ভেতরে, তাদের সাথে কবরের ভেতরে গিয়ে কি আমি 1 সপ্তাহ থাকবো নাকি? মানে তুই এইসব কি বলতেছিস আদ্রিয়ান? ওয়াজিহা এসব কি বলতেছে? তোমার আব্বু আম্মু কবরের ভিতরে মানে বুঝলাম না। সত্যি বলতে একটা কথা কি জানেন, আমি আপনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম আমার আব্বু আম্মু বেঁচে আছে, কিন্তু আমার আব্বু আম্মু গত 2 বছর আগে মারা গেছে। এরপরে আমি এই ঢাকা শহরে চলে আসি। ঢাকা শহরে এসে আপনাদের কোম্পানিতে সর্বপ্রথম চাকরি নেই, এরপর থেকে আপনাদের কোম্পানিতে চাকরি করতেছি। তোমার আব্বু আম্মু নেই? আমাদেরকে বলবে না? আমরা কি তোমাকে ভালোবাসা কোনো দিক দিয়ে কম দিতাম নাকি? তুমি আমার একমাত্র মেয়ের জামাই, উল্টো আরো অনেক বেশি ভালোবাসা পাবে। হ্যাঁ আমি জানি, আমি এই বাড়ির একমাত্র মেয়ের জামাই, আমার ভালোবাসা আরও বেশি। তাই বলে এই না যে আমি আপনাদের কাছ থেকে সকল ভালোবাসা কেড়ে নিয়ে আপনার মেয়েকে কম ভালোবাসা দিব। তুমি আমার মেয়ের জামাই, তোমাকে যেমন ভালোবাসা দিব ওয়াজিহা কেও ঠিক তেমনই ভালোবাসা দিব। আর এখন থেকে তুমি আমার মেয়ের জামাই না, তুমি হচ্ছে এই বাড়ির ছেলে। ওয়াজিহা যা, আদ্রিয়ানকে নিয়ে ফ্রেশ হয়ে এরপরে নিচে আয়, তোর আম্মু খাবার রেডি করতেছে। আমার জন্য খাবার রেডি করতে হবে না, আমার ক্ষুধা নেই। প্রায় 1 ঘন্টা আগে খাওয়া দাওয়া করে এরপরে আবার রওনা দিয়েছিলাম। আমারও এখন ক্ষুধা নেই, একেবারে বিকালবেলা ঘুম থেকে উঠে এরপরে খাবো। এখন তাহলে যাই আব্বু, তোমরা থাকো। এই বলে ওয়াজিহা আদ্রিয়ানকে নিয়ে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে দুজন বিছানায় শুয়ে পড়লো, কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। বিকেলবেলা দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। তার আব্বু আম্মু এবং আরো 2জন আত্মীয় স্বজন বসে আছে। আদ্রিয়ান তাদেরকে দেখে বলতে লাগলো, আদ্রিয়ান এইদিকে আসো, আমি হচ্ছি ওয়াজিহার মামা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াজিয়ার মামা আদ্রিয়ানের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলা শেষ করে বসে আছে। এমন সময় আদ্রিয়ান বলতে লাগলো, ওয়াজিহা, আমি একটু বাহির থেকে ঘোরাঘুরি করে আসতেছি, তুমি কিছু খাবে নাকি? যদি খেতে চাও তাহলে বলো, আসার সময় নিয়ে আসবো। আচ্ছা তুমি যাও, আমি তোমাকে বেশ কিছুক্ষণ পর কল দিয়ে বলে দেব কি নিয়ে আসার দরকার। তুমি ওই জিনিসটা নিয়ে আসবে আমার খাওয়ার জন্য। আচ্ছা, এখন তাহলে আমি গেলাম। এই বলে আদ্রিয়ান চলে আসলো বাড়ির বাইরে। বেশ কিছু দূর হাঁটাহাঁটি করে চলে আসলো একটা পার্কে। আদ্রিয়ান একা একা বসে আছে। এমন সময় একটা মেয়ে এসে আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হয়েছে। আপনার ওই ডেঞ্জারাস বউ কোথায়? তাকে তো দেখতেছি না। আবার দৌড়ানি খেতে চান নাকি আপনি যে তার কথা জিজ্ঞেস করতেছেন? যদি দৌড়ানি খেতে চান তাহলে বলেন, আমি তাকে কল দিয়ে বলতেছি আসার জন্য। না না না, প্লিজ তাকে কল দিয়ে বলবেন না আসতে। ওনাকে দেখলে আমার ভয় করে এখনো, কখন যদি আমার মাথার উপরে ঝাঁপিয়ে পড়ে। নার্স মেয়েটা আরো কিছুক্ষণ আদ্রিয়ানের সাথে কথাবার্তা বলে চলে গেল। এদিকে আদ্রিয়ান একা একা বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল।
তাকিয়ে দেখে ওয়াজিহা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ওয়াজিহা বলতে লাগলো, আদ্রিয়ান আমার জন্য ফুচকা নিয়ে আসবে? ঠিক আছে, আর আধা ঘন্টার ভিতরে আমি বাড়িতে আসতেছি তোমার জন্য ফুচকা নিয়ে। আচ্ছা সাবধানে আইসো। আর আজকে রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওই সারপ্রাইজটা অনেক বড় সারপ্রাইজ। আজকে রাতে আমি তোমাকে আমার নিজের সব কিছু দিয়ে দেব। আচ্ছা ওইটা পরে দেখা যাবে। আপনি দেন নাকি দেন না এখন তাহলে ফোন রাখি, আমি কিছুক্ষণ পরে আসতেছি। এই বলে আদ্রিয়ান কলটা কেটে দিয়ে চলে আসলো ফুচকার দোকানে। ফুচকা কিনে নিয়ে চলে আসলো বাসায়। বাড়ির সবাই একসাথে ফুচকা খাইতেছে। এদিকে আদ্রিয়ান রুমের ভিতর বসে আছে। এমন সময় অজিহা ফুচকা নিয়ে রুমের ভিতরে আসলো। অজিহাকে উদ্দেশ্য করে আদ্রিয়ান বলতে লাগলো, আমার খুব ক্ষুধা লাগছে, চলো খাওয়া দাওয়া করে আসি। এই নাও, এই কয়েকটা ফুচকা খাও, তাহলে হালকা খিদে মিটে যাবে। এর কিছুক্ষণ পর না হয় আমরা গিয়ে খাওয়া দাওয়া করে নেব। আমি বাহির থেকে ফুচকা খেয়ে এসেছি, চলো এখন খাওয়া দাওয়া করে আসি। ওয়াজিয়া আর জোরাজুরি করলো না। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে দুজন আবার উপরে এসে বসে আছে। এমন সময় ওয়াজিয়া বিছানা থেকে উঠে ওয়ার্ড্রপ খুলে একটা লাল শাড়ি বের করে আনলো। আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে আমি বউ সাজবো আর তুমি জামাই সাজবে। আজকে আমাদের বাসর রাত হবে। এ বলে ওয়াজিয়া নিজে শাড়ি পরে নিল আর আদ্রিয়ান তার ব্যাগের ভিতর থেকে শেরওয়ানি বের করে পরতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে দুজনে পড়া শেষ হয়ে যেতেই দুজন বিছানায় এসে বসে পড়ল। ওয়াজিয়া আদ্রিয়ানের অনেকটা কাছে এসে আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো। এখন তুমি আমাকে আদর করার অল্প একটু আদরে কিন্তু হবে না, আমার অনেক আদর লাগবে, যতটা তুমি আদর করতে পারো। আচ্ছা আমি চেষ্টা করতেছি যতটা আদর করতে পারি, তবে যদি সারা রাত করি তাহলে ক্লান্ত হইয়েন না। বেবি তো আনতে হবে, তাই না? এটা তো আনতেই হবে, এটা না আনলে চলবে নাকি? এটা সবার আগে আনতে হবে। এখন তাহলে শুরু করো। আদ্রিয়ান ওয়াজিয়াকে আস্তে করে তার নিজের কাছে টেনে নিয়ে ওয়াজিয়াকে আদর করতে লাগলো। ঠোঁটে, মুখে, গালে, পেটে, নাভিতে সব জায়গায় চুমু দিতেছে। এদিকে ওয়াজিয়া কেঁপে কেঁপে উঠতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আদ্রিয়ান তার আসল মিশন শুরু করলো। তারা তাদের বাচ্চা আনার মিশন শুরু করতে থাকুক। আমরা তাহলে এখনই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম।